কি করতে পারবে তোমরা করো, আমি বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করতে পারবো না। আমরাও আজকে তারেক রহমানের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই, বাংলাদেশে যদি আপনি সংস্কার বাস্তবায়ন না করেন তাহলে বাংলাদেশে আপনার গতি থাকবে কিনা সে নিশ্চয়তা আমরা দিতে পারি না। কারণ জনগণের ম্যান্ডেট দিয়েছে, জনগণ ভোট দিয়েছে। এই জনগণের ভোটের বাক্সে কেউ যদি লাথি মারতে চায়, আমরা তার গতিতে লাথি মারতে কোনো কুণ্ঠবোধ বা দ্বিধা সংকোচ করব না। আমাদের আরেকটি বড় বিষয় ছিল, শেখ হাসিনা উকিঝুঁকি করতেছে, আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল নামাচ্ছে। আমরা সরকারকে হুঁশিয়ার করে বলবো, যদি শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারে, যদি আওয়ামী লীগ বাংলাদেশে আসতে পারে, তাহলে প্রথম গুলি চালাবে তারেক রহমানের উপরে। তারা প্রথমে বাংলাদেশে এসে তারেক রহমানকে হত্যা করবে। তারেক রহমানের ইতিহাস জানা উচিত, সেই সময় জিয়াউর রহমানকে কারা হত্যা করেছিল। যদি উনি ইতিহাস জানে, তাহলে তার বাপের যে পরিণতি হয়েছিল একই পরিণতি সন্তানের পরিণতি হবে। এই জন্য তারেক রহমানকে আমরা বলবো, ডোন্ট ডু কম্প্রোমাইজ উইথ আওয়ামী লীগ। যদি আওয়ামী লীগের সাথে আপনি কম্প্রোমাইজ করেন, আমরা কিন্তু একটি ফ্রন্টে যুদ্ধ করতেছি, তাহলে আমাদের ফ্রন্টিয়ার লাইন দুইটি হবে। আমরা কিন্তু একই পাল্লায় বিএনপি এবং আওয়ামী লীগকে রাখতে দ্বিধাবোধ করব না। আমাদের সামনে আজকে একটি ঐতিহাসিক দিন, যেই দিনে আপনারা যারা এখানে কৃষক আছেন, আপনাদের কোনো জমি জামা ছিল না। এক মহান ঐতিহাসিক নেতা বাংলাতে আবির্ভূত হয়েছিলেন। উনি আপনাদের জমি জমার ব্যবস্থা করে দিয়েছিলেন চিরস্থায়ী বন্দোবস্ত নিপীড়নের মাধ্যমে বা বিলোপের মাধ্যমে, যেটার মাধ্যমে আপনাদেরকে যখন সন্ধ্যাবেলা হতো, জমিদাররা নিয়ে পিঠে চাবুক বসাতো যে সারাদিনে তুমি কতটুকু ইনকাম করে নিয়ে এসেছিলা। আজকের এই দিনে রাজশাহী থেকে ভারতের বিরুদ্ধে একটি বড় যুদ্ধ ঘোষণা করা হয়েছিল, সেটা কি আপনাদের মনে আছে? আজকে ঐতিহাসিক ফারাক্কা দিবস। এই দিবসে মাওলানা ভাসানী 90-এর অধিক বয়স নিয়ে উনি সেই ভারতের বিরুদ্ধে বলেছিলেন, জলের অধিকার আমি ছাড়ব না, পানির ন্যায্য অধিকার আমি ছাড়ব না। কিন্তু সেই ভাসানীর যে মার্কা ছিল তা বিএনপি চুরি করে আজকে তারা ভারতের বিরুদ্ধে নতজানু রাষ্ট্রনীতি অবলম্বন করেছে। যদি তোমরা ভাসানীর মার্কা নিতে পারো, তার নীতিও নিতে হবে, না হলে ভাসানীর মার্কা ফেরত দাও। এই জন্য আমরা বিএনপিকে বলবো, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারতীয় যে বাংলাদেশে বাহিনী রয়েছে, সিভিল ফরম্যাটে আওয়ামী লীগ, এই ভারত কেন্দ্রিক বাহিনীর সাথে কোনো কম্প্রোমাইজ করা চলবে না। ভারতের সাথে কোনো নতজানু পররাষ্ট্রনীতি চলবে না। যদি আপনি বলেন সবার আগে বাংলাদেশ, তাহলে সবার আগে বাংলাদেশ হওয়া সত্ত্বে সীমান্তে কিভাবে খুন হয়, সেই প্রশ্নটা আমরা আপনাদের কাছে রেখে গেলাম। প্রিয় রাজশাহীবাসী, আপনাদের অপার সম্ভাবনা রয়েছে। আপনাদের এখানে রাম, আমরা ঢাকায় চাঁদপুরে বসে থাকি, কখন রাজশাহী রামের সিজন আসবে আর এক খাঁচি আমরা আম পাবো এই আশায় বসে থাকি। এই আম শুধু রাজশাহীর সম্পদ নয়, এটা পুরো বাংলাদেশের, এটা বিশ্বের একটা সম্পদ। এই আমকে কিন্তু বিশ্বে রপ্তানি করা সম্ভব। এই আম আপনারা যখন উৎপাদন করেন, গাছ থেকে নামান, কোনো সংরক্ষণাগার নাই এবং খুবই কম মূল্যে আপনারা যদি 20 টাকা কেজি দরে বিক্রি করেন, ঢাকায় এটা বিক্রি হয় 100 টাকা। তাহলে যিনি কৃষক, উনি উৎপাদন করতে পারলো 20 টাকায়, বিক্রি করতে পারলো 20 টাকায়, কিন্তু মাঝখানে যারা দালাল বাজ রয়েছে তারা এখান থেকে লাভ করে নিল আর 80 টাকা। সে কোনো পরিশ্রমই করলো না। আপনার জমি, আপনার গাছ, আপনার পরিশ্রম, তা দিয়ে ব্যবসা করে বাংলাদেশের এক ধরনের সিন্ডিকেট এবং দালাল শ্রেণী। আপনারা রাজশাহী থেকে আওয়াজ তুলেন, আমের কোনো সিন্ডিকেট করা যাবে না, আমের জন্য সংরক্ষণ ব্যবস্থা চালু করতে হবে এবং বাংলাদেশে কৃষি ব্যবস্থার যেই ন্যানো টেকনোলজি থেকে শুরু করে টেকনোলজি বেসড
যেভাবে রাজশাহী একটা শিক্ষার নগরী রয়েছে, তেমনি ভাবে প্রযুক্তিগতভাবে আপনাদেরকে এই জায়গায় সরকারি সকল সুযোগ সুবিধা নিয়ে আসতে হবে। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা জনতার কোটারও থাকলেও রাজশাহীবাসীর জন্য লড়াই করব, সরকারে থাকলেও রাজশাহীবাসীর জন্য লড়াই করব। আপনারা হাত তুলে আজকে আপনাদের সামনে শপথ করুন, আপনারা কি এনসিপির সাথে থাকবেন? গণ অভ্যুত্থানে নেমে এসেছিল, ছাত্ররা নেমে এসেছিল যে আপনি যদি কোটার ভিত্তিতে চাকরি দেন, তাহলে আমার যেই সন্তান রাজশাহী ভার্সিটিতে পড়াশোনা করেছে, আমি সারা বছর পরিশ্রম করে একটা সিজনে কিছু আম এসেছে, সেই আম বিক্রি করে নিজের শেষ সম্বলটুকু দিয়ে আপনি তাকে ঢাকা ভার্সিটিতে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন। জীবনের একটা স্বপ্ন, সবাই বুক ভরা কথা বলতেন, আমার ছেলে পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, আর কয়টা দিন একটু ধৈর্য ধারণ করি, তারপরে আমার ছাওয়াল আমার জন্য ইনকাম করে নিয়ে আসবে। কিন্তু যখন আপনার সন্তান গিয়েছিল, সেইখানে দরজায় টিকিট লাগিয়ে দিয়েছিল, এইখানে হলো শুধু ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা চাকরি পাবে, অন্য কোনো চাকরি নাই, তোমরা যারা পড়াশোনা করেছ ছাত্রলীগ যুবলীগের হলো সার্টিফিকেট নিয়ে আসো। আপনার সেই সন্তান তখন রাজপথে গিয়ে গর্জে উঠেছিল, আমার প্রতি অন্যায় করা হচ্ছে, আমার প্রতি বৈষম্য করা হচ্ছে। বাবার কাছে আনাস চিঠি লিখে গিয়েছিল, আমি যুদ্ধে গেলাম, যদি আমি মরে যাই তুমি গর্ব করে সবার কাছে বলবা আপনাদের এই সন্তান ওয়াসিম দুহাত তুলে, আবু সাইদ দুহাত তুলে রংপুরে দাঁড়িয়ে গিয়েছিল, চিটাগংয়ে ওয়াসিম দাঁড়িয়ে গিয়েছিল, অসংখ্য শহীদ রাস্তায় তারা জান বাজ রেখে আপনাদের কাছে একটা স্বপ্ন দিয়ে রেখে গিয়েছিল। যেই স্বপ্নটা হলো আমি আমার অধিকারের জন্য পরবর্তী প্রজন্মের জন্য জীবন দিয়ে গিয়েছি, পরবর্তী যুদ্ধটা আপনারা জারি রাখবেন, সেই তাদের দায়িত্ববোধের জায়গায় থেকে কিন্তু আজকে আমরা এখানে বসে আছি। আপনারা এখানে যারা এসেছেন, আমরা যারা রাজনীতি করি, আমরা কোনো লুণ্ঠনের রাজনীতির জন্য করি না, আমরা যে চাঁদাবাজি করে কয়টা টাকা ইনকাম করব এটার জন্য রাজনীতি করি না, আমরা কারো বসত বিটা দখলদারি করার জন্য রাজনীতি করি না। কারণ আমাদের সামনে ৭১-এর শহীদ, ৪৭-এর শহীদ, গণ অভ্যুত্থানের যারা শহীদ আছেন, তারা রক্ত দিয়ে আমাদের সামনে একটি আকাঙ্ক্ষা রেখে গেছিলেন, যে আকাঙ্ক্ষার ভিত্তিতে আপনারাও যতদিন জীবিত থাকবেন, আমরা জীবন দিয়ে আপনাদের সামনে একটা স্বপ্ন দেখিয়ে গিয়েছি, আপনারা এই স্বপ্ন বাস্তবায়ন করবেন। আমরা যদি গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছিল তাদেরকে যদি হিসাব করি, অনেক মানুষ ছিল যারা কৃষক ছিল, অনেক মানুষ ছিল যারা শ্রমজীবী মানুষ ছিল। পুরো বাংলাদেশকে যদি আমরা হিসাব করি, চিটাগংয়ের মানুষকে আপনারা দেখবেন জাহাজের ব্যবসা করে, জাহাজ ভাঙে, যদি পোর্টের কোনো কিছু মালামাল পার হয় সেটা দিয়ে ইনকাম করে, এটা একটা বড় ইকোনমিক সোর্স। আবার যদি রাজশাহীবাসীর দিকে তাকান, রাজশাহীতে এতগুলো কলেজ ইউনিভার্সিটি, যেখান থেকে সবাই পড়াশোনা করে, পড়াশোনার পরে একটা ভালো চাকরি পাবে, রাজশাহীতে এমন ধরনের কোনো কর্মসংস্থান ব্যবস্থা নাই। আপনাদের রাজশাহীতে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা আছে? অথচ রাজশাহী থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে। অবশ্য বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, আজকেও আমার জন্মস্থান চাঁদপুরে উনি, আর ভাগ্য চাকায় হলো আমি ওনার জন্মস্থানে এসে পড়েছি। চাঁদপুরে উন্নয়ন হয় নাই, রাজশাহীরও উন্নয়ন হয় নাই, শুধু আমরা পেয়েছি কতগুলো কার্ড, যে কার্ডগুলো আমাদেরকে পকেটে নিয়ে ঘুরতে হবে, এবং আমরা বলেছিলাম এই কার্ডে যদি টাকা না আসে তাহলে আমরাও একটা কার্ড বানাবো, সেই কার্ডের নাম হলো লাল কার্ড, যেই লাল কার্ডটা আমরা সরকারের হাতে ধরিয়ে দিব। দ্বিতীয়ত যে বিষয়টি, এই গণ অভ্যুত্থানে বড় একটি অংশগ্রহণের জায়গা ছিল নারীরা। এখানে বড় একটা সংখ্যক নারী, এই নারীরাই আগামী দিনের সম্পদ। আমার যে জন্ম হয়েছিল আপনাদের মধ্য থেকেই জন্ম হয়েছিল,
যখন আমি পৃথিবীতে কোনো একটি টু শব্দ করতে পারি নাই, হাত পা নাড়াচাড়া করতে পারি নাই, আপনারাই আমাদেরকে লালন পালন করেছিলেন। গণ অভ্যুত্থানে যখন আমাদেরকে শেখ হাসিনা গুলি করেছিল, আমাদের সামনে গিয়ে আপনারা বুক উঁচিয়ে দাঁড়িয়েছিলেন, আমার সন্তানকে গুলি করতে পারবা না। এমন সাহস যারা আপনারা বাঘিনীরা দেখিয়েছেন, আপনাদের হাতে আগামীর এনসিপি হলো নিরাপদ। আপনারা আজকে এসেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি এই যন্ত্রণার মধ্য দিয়ে আপনারা কিভাবে গিয়েছেন এটা আমি বুঝতে পারতাম না। আমার একটা সন্তান হয়েছে, এখন আমি বুঝি কতটুকু যন্ত্রণা, কতটুকু মায়া মহাব্বত ভালোবাসার মধ্য দিয়ে সব কিছুই মিলিয়ে আপনারা আদর করে আমাদেরকে শিখিয়ে গিয়েছিলেন। আপনারা আমাদেরকে শিখিয়েছিলেন যে বাবা তুমি কখনো অন্যায়ের সাথে আপোষ করবা না, বাবা তো কখনো তুমি দুর্নীতি চাঁদাবাদ সন্ত্রাসের সাথে আপোষ করবা না। এই দীক্ষা শিক্ষা নিয়ে আমরা পুরো বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছি, যাতে হলো আপনারা যেই মাতৃত্বকালীন সমস্যাগুলো রয়েছে, আপনার পারিবারিক যে সমস্যাগুলো রয়েছে, আপনার চাকরিগত যে সমস্যাগুলো রয়েছে, আপনার মুখে যাতে আমাদের সন্তান হিসাবে নিয়ে দুমুঠো ভাত তুলে দিতে পারি। মা তুমি ছোটবেলায় তুমি আমাকে বুকের দুধ পান করিয়েছ, এখন আমি সবল হয়েছি, কষ্ট করতে পারি, আমার এই শরীর দিয়ে আমি তোমার দুমুখো ভাত তোমার মুখে তুলে দিতে চাচ্ছি। এই আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু আমরা পুরো বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। পুরো রাজশাহীতে যারা নারীরা আছে তাদের কাছে দাওয়াত দিবেন, সবাই যাতে এনসিপিতে জয়েন করে, আগামী লোকাল গভর্নমেন্টে সবাই যাতে এনসিপির প্রার্থীদেরকে ভোট দেয় এবং আগামী ইলেকশনে ইনশাআল্লাহ শাপলাকলিতে যাতে আপনারা সবাই ভোট দিতেও পারেন, ভোট নিয়েও আসতে পারেন। এই প্রজেক্ট নিয়ে আগামী 5 বছরের এখনই কাজ শুরু করে দেন। সবশেষে যেটা বলবো, এখানে অনেক তরুণ প্রজন্ম রয়েছে যাদের চোখ দেখলেই বোঝা যায় জীবনভর একটা স্বপ্ন, তারা একটা সমুদ্র। তারা এখন শান্ত হয়ে রয়েছে। জুলাইয়ে তারা উত্তাল হয়ে উঠেছিল, আবার তারা উত্তাল হবে যদি দেখে বাংলাদেশের মানুষ আবার ফেসিবাদের দিকে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করা যাওয়া হচ্ছে। আমরা দেখেছিলাম শেখ হাসিনার সময় আমাদের উপরে যখন গুলি চলেছিল, আমরা আওয়াজ তুলেছিলাম, আমরা একটি সিস্টেম বা বাংলাদেশ একটি সংস্কার চাই, যেই সংস্কারের মধ্য দিয়ে স্বাস্থ্য ব্যবস্থা এমন হবে যে আপনার সন্তান হামের কারণে মারা যাবে না, যেই সংস্কারের মধ্য দিয়ে আমাদের কোনো সংরক্ষিত নারী আসন থাকবে না, যেটার মধ্য দিয়ে আপনাদের ভোটে আপনারা নারী প্রতিনিধি নির্বাচন করবেন, যেই সংস্কারের মধ্য দিয়ে যার মনে খাহেশ জেগেছে আমি দীর্ঘ সময়কালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকব, তার গদি নাড়িয়ে তাকে স্বল্প সময়ের মধ্যে দ্রুত গতিতে কাজ করার জন্য চাপ প্রয়োগ করার সুযোগ এসেছিল, যেই সংস্কারের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা যেটা রয়েছে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ নির্বাচন হবে। কিন্তু ইলেকশনের সময় সবগুলো দল একসাথে কাজ করেছিল, করার পরে যখন হিন্দুদের ভোট নিল, আওয়ামী লীগের ভোট নিল, সব মানুষের সাথে একসাথে নিয়ে এখন মিস্টার জিয়া বেঁকে বসলো, তোমাদের যা দেওয়ার খেলা দেখিয়ে দিয়েছি, এখন আমার খেলা।